হিসেবে আমি গর্ববোধ করছি বা দেশের জন্য সে শহীদ হয়েছেন এবং দেশের যে এক অবস্থা ছিল, ফেসিবাদদের যে একটা অবস্থা ছিল তার থেকে সে মুক্ত করার জন্য বা সে আন্দোলনে গিয়েছিল। তো আন্দোলনে যখন গিয়েছিল 18 জুলাই, তো তার বোনের সাথে 3টার দিকে দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে বোনের হাতে একটা লাঠি ছিল উত্তরা 18 জুলাইয়ের দিন। তো 18 জুলাই ডাক্তার সজীব তার বোনকে বলতো যে এই ছোট্ট একটা লাঠি দিয়ে কিছু হবে না, আরও বড় লাঠি নিয়ে আসো, পরে আন্দোলন করো। আমিও আছি, তুমিও আরও বড় লাঠি নিয়ে আসো। বাসা থেকে যেদিন বের হয়ে যাবে এদিন সকালে উঠা নাস্তা দিচ্ছি, রুটি সেকা দিচ্ছি, দেওয়ার পরে বলছি যে তুমি বাবা খাও। কয় না আমি খাবো না, তুমি সাথে বসো। পরে আমার লাগেও রুটি সেকলাম, সেখানে দু মা ছিল একসাথে খাবার খাইলাম। এরপরে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আমারে কপালে একটা চুমা দিছে। এরপরে ওর সাথেও কিছু টাকা নিছে, আমারে কিছু টাকা হাতে ধরাই দিয়ে গেছে যে মা তোমার যদি হঠাৎ কোনো প্রয়োজন পড়ে তো তুমি এটা খরচ করো। ছেলে যায় সময় বইলা গেছে মা যাই দোয়া করো। 3বার ফিরে ফিরে ডাকছে মা যাই দোয়া করো। আমার ছোট মেজো ছেলের বউরে বইলা গেছে দেখ স্বর্ণা, আমি কিন্তু চলে যাইতেছি, মার প্রতি তুই খেয়াল রাখিস। তখন বুঝি নাই যে আমার ছেলে আন্দোলনে যাইতেছে। তো 5:30 থেকে 6টার ভিতরেই ডাক্তার সজীব গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো ওখানে কিছুক্ষণ পরেই ডাক্তার সজীবের বোন সুমাইয়া সরকার স্বর্ণা খবর পায় যে আমার ভাই হাতে গুলি লেগেছে। অন্য অন্য ডাক্তাররা তাকে জানিয়েছেন যে হাতে গুলি লাগছে, তুমি দ্রুত হাসপাতালে যাও। তো যা দেখলো যে কাউকে খুঁজে পাচ্ছে না, খোঁজাখুঁজি করছে, দৌড়াদৌড়ি করতেছে। তারপরে একজন ডাক্তার বললো যে আপনি কী খুঁজছেন? পরে বললো যে আমার ভাই নাকি হাতে গুলি খেয়েছে, তাকে খুঁজছি। সে বললো যে আসেন আমার সাথে। তাকে নিয়ে যখন প্রথম কাপড়টা ওঠালো তখনই দেখলো যে ভাইয়ের লাশ আর কি। তো ভাইয়ের রাত্রের 1:30টার দিকে আমার বোন আসছে আমারে নিতে, বলছে তুই না মারে দেখতে চাইছ, চল মা অসুস্থ, মারে দেখামো। ইয়া পরে গেছিলাম, মা উঠটা বোনদের সাথে অক্সিজেনের বোতল নিয়ে রিক্সা দিয়া যাওয়ার পরে ওইখানে যাইতে যাইতে 2টা বাজছে। গিয়ে দেখি আমার মেয়েরে দেখা বলতেছি কিরে তুই আসছ, সজীব আসে নাই? কহ আসছে তো। গিয়ে দেখি চেয়ারে মা বৈশা রয়েছে। মারে বললাম মা আপনি নাকি অসুস্থ, আপনি দি চেয়ারে বৈশা রয়েছে, কি হয়েছে? মায়ে কয় আসো তোমার সোনার কান্তি ছেলে দেখা শুয়ে আসছে তোমার জন্য। তখন ওইখানে আজকে তো চোখে পানি আসে, ওই দিন চোখে পানিও আসে না। পরে গিয়া দেখা শুধু একটা কথাই বললাম যে আল্লাহ যা করছো ভালো করছো। 3বার একটা কথাই বললাম। পরে বললাম আলহামদুলিল্লাহ, তুমি আমার ধৈর্যের ক্ষমতা দিও। আমার অনেক বড় বড় স্বপ্ন ছিল যে ডাক্তার সজীব একটা কিছু হবে, বাংলাদেশে হাতে গোনা কয়েকজনের ভিতরে একজন ডাক্তার হবে। হ্যাঁ, হাতে গোনা হয়েছে একজন, ওয়ানলি একজন, 18 জুলাই। সারা বিশ্ব তাকে জানে যে 18 জুলাই ডাক্তার সজীব সরকার শহীদ হয়েছেন। তা ওই দিন আল্লাহ আমার ধৈর্যের ক্ষমতা অনেক দিচ্ছে, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। ছেলেরে দেখলাম, ছেলের কপালে একটা চুমা দিলাম, তার কপালটা উষ্ণ ঘামে ভর্তি। কিছুদিন পরে আমি অসুস্থ হয়ে যাই, এখন অক্সিজেন ছাড়া বের হইতে পারি না। তারপরে ঈদের দিন বের হইতাম, গেছি, বের হইতে গিয়ে পায়ে ব্যথা হয়েছে আরো। এখন আমি যে টাকাটা বেতন পাই এটা দিয়া কোনো রকম আমরা চলছি আর কি। তো আমার ওয়াইফের অনেকগুলো টাকা খরচ হয় প্রতিদিনই অনেক টাকা খরচ হয়, প্রায় 3,000 টাকা অক্সিজেন লাগে প্রতিদিন। তার যে আমরা যে প্রাকৃতিক অক্সিজেন নিয়ে বেঁচে থাকি সেটা নিয়ে তার কভার দেয় নাই, তাকে অক্সিজেন দিতে হয়। ন্যাশনাল ডক্টরস ফোরাম আমার 3 দিন পরে যখন দেখলো যে ডক্টর সজীবের মায়ের এই অবস্থা, তখন তারা তাৎক্ষণিক আমাদের বাসায় মেশিন এনে দিয়ে গেছে, যাতে আপনার ওই যে যে বাড়তি অক্সিজেনটা যেটা আমরা টাকা দিয়ে কিনে আনি এটাকে কভার দেওয়ার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন, এখনও করতেছে। এই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং সারা বাংলাদেশে একজন ডাক্তারই শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে, শহীদ হয়েছে। এটা আমার নরসিংদী ডিস্ট্রিক্টের, আমি এখানকার সিভিল সার্জন। আর যেখানে শাহাদাত বরণ করছে তখন আমি ছিলাম টঙ্গী 250 বেড হসপিটালের ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলাম। তখন সাথে সাথেই শুনছি একজন ডাক্তার গুলি খেয়ে মারা গেছে, এবং এটা পরবর্তীতে শুনছি আমার এই নরসিংদীর। এই জন্য আমার অনেক দায় দায়িত্ব। আজকে যা দেখলাম তার মা এখানে অসুস্থ আছে, কন্টিনিউয়াস অক্সিজেন সাপোর্ট লাগে। ডাক্তারদের প্রাণপ্রিয় সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের
প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে আসছেন, ওনারা প্রথম থেকেই এই ডক্টর শাহাদাত বরণ করেছেন, এই জন্য প্রথম থেকে এই পর্যন্ত এই ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ওনাদের বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া এই ফ্যামিলির যে কোনো ক্রাইসিসে আমি সিভিল সার্জন বলে আমার সবসময় হাত এখানে প্রসারিত থাকবে। এবং এরা সাহায্য চাইলে যে আমি শুধু সাহায্য করতে আসবো তা না, আমি আমার মাধ্যমে, আমার লোকজনের মাধ্যমে